শিক্ষার্থীরা, এই ভিডিওটা দেখলে তুমি পুরো কবিতার প্রশ্ন নিজে থেকে লিখতে পারবে। কি বিশ্বাস হচ্ছে না? ঠিক আছে, এইচএসসিতে প্রত্যাবর্তনের লজ্জা এই কবিতা থেকে তুমি ১ মার্ক কমন পাবেই পাবে। অর্থাৎ এই প্রত্যাবর্তনের কবিতাটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো শিক্ষার্থীরা, চলো আমরা এই কবিতাটির প্রতিটা লাইন বাই লাইনের ব্যাখ্যা এবং এই কবিতাটির মূল ভাব, অর্থাৎ এই কবিতাটি দ্বারা মূলত কী বোঝানো হয়েছে, খুব সহজভাবে সাবলীলভাবে থাকছে আজকের এই ভিডিও টিউটোরিয়ালে। অর্থাৎ কোনো ভিডিও পজ না করে পুরা ভিডিওটি দেখো। আমরা ভিডিওটি শুরু করি। আমাদের খুব শুরুতেই আমরা প্রত্যাবর্তনের লজ্জা যে কবিতাটি রয়েছে, এই কবিতাটির মূল ভাবটি আমরা জেনে নিব। এই কবিতাটি লিখছে কবি আল মাহমুদ। তিনি প্রত্যাবর্তনের লজ্জা কবিতায় কবির শেষ ট্রেন ধরতে ব্যর্থ হয়ে এক গভীর লজ্জা ও হতাশায় ভোগেন। অর্থাৎ তিনি একটি ট্রেনে ভ্রমণ করতে যান, পরেরটুকু আমরা জেনে নিব। আ ট্রেন ধরতে ব্যর্থ ও গভীর লজ্জা ও হতাশায় ভোগেন। তিনি যখন দৌড়ে স্টেশনে পৌঁছান, তখন ট্রেনটি নীল সংকেত দেখিয়ে চলে যাচ্ছিল এবং জানালা দিয়ে তার বন্ধুরা উদ্বিগ্ন চোখে তাকিয়ে তাকে সান্ত্বনা দিচ্ছিল। এই ব্যর্থতা তাকে তার বাবা-মায়ের সতর্কবাণী স্মরণ করিয়ে দেয়। বাবা বলেছিলেন, সময় নষ্ট করলে ট্রেন মিস হবে। মা বলেছিলেন, বই নিয়েই থাকতে। তিনি নিজের অদূরদর্শিতার জন্য লজ্জিত বোধ করেন, বিশেষত যখন তার ভাই-বোনেরা যেমন জাহানারা, ফরহাদ বা লাইলি, যারা কখনো ট্রেন ফেল করে না, তাদের কথা মনে পড়ে। একা কুয়াশাচ্ছন্ন সেই স্টেশনে তিনি ৭ মাইল হেঁটে বাড়ি ফেরার পথে পড়েন। ফেরার পথে প্রাকৃতিক সৌন্দর্য, শিশির, লাল সূর্য, পরিচিত নদী, বকের ঝাঁক সবই তাকে আরও বেশি করে তার ব্যর্থতা ও লজ্জার কথা মনে করিয়ে দেয়। বাড়ি পৌঁছে বাবাকে কোরআন তেলাওয়াত করতে দেখে মনে হয় যেন বাবার নীরব তিস্কর পাচ্ছেন। কিন্তু মা বাসি বাসন হাতে তাকে দেখে খুশি হয়ে হাসেন, বলেন তার ফিরে আসার ঘর আবার প্রাণ পেয়েছে। মায়ের এই অকৃত্রিম স্নেহ ও গ্রহণযোগ্যতায় কবিতার সব লজ্জা ও ব্যর্থতায় ভুলে যান এবং মাকে জড়িয়ে ধরে আবার নতুনভাবে শুরু করার সাহস পান। শিক্ষার্থীরা, আমরা আমাদের প্রত্যাবর্তন কবিতার যে লাইন বাই লাইন ব্যাখ্যাটা এখন আমরা জেনে নিব। শেষ ট্রেন ধরবো বলে একরকম ছুটতে ছুটতে স্টেশনে পৌঁছে দেখি নীলবর্ণ আলোর সংকেত। অর্থাৎ কবি শেষ ট্রেন ধরার জন্য দৌড়ে স্টেশনে পৌঁছালেন, কিন্তু দেখলেন নীল রঙের সংকেত জ্বলছে। রেলে নীল সংকেত মানে ট্রেন ছাড়ার সময় হয়েছে। কবি ট্রেন ধরতে পারেননি। হতাশার মতন হঠাৎ দারুণ হুইসেল দিয়ে গাড়ি ছেড়ে দিয়েছে। হতাশার মতো করেই ট্রেনটি হুইসেল বাজিয়ে চলে গেল। কবির হতাশা ও নিরাশাকে যেন ট্রেনটি উপলব্ধি করেছে এবং হুইসেলের মাধ্যমে প্রকাশ করেছে। ট্রেনের প্রস্থান কবির ব্যর্থতাকে আরও স্পষ্ট করে। যাদের সাথে শহরে যাবার কথা ছিল তাদের উৎকণ্ঠিত মুখ জানালার উপুড় হয়ে আমাকে দেখছে, হাত নেড়ে সান্ত্বনা দিচ্ছে। মানে ট্রেনে থাকা বন্ধু বা সহযাত্রীরা কবির জন্য দুশ্চিন্তা করছে, কারণ তিনি তাদের সাথে উঠতে পারেননি। তারা হাত নেড়ে তাকে সান্ত্বনা দিচ্ছে, যা কবির জন্য লজ্জা ও দুঃখের কারণ। শিক্ষার্থীরা, তোমরা এইচএসসি ২০২৬ নাকি ২৭ এটা কমেন্টে একটু জানাও, দেখি আমাদের ভিডিওটি আসলে কারা বেশি দেখছে। আসার সময় আব্বা তাড়া দিয়েছিলেন, গোছাতে গোছাতেই তোর সময় বয়ে যাবে, তুই আবার গাড়ি পাবি। বাবার কথাগুলো এখন কবির মনে পড়ছে। বাবা আগেই সতর্ক করেছিলেন, কিন্তু কবি সময় মতো প্রস্তুত হতে পারেননি। এটি কবির অদূরদর্শিতার প্রকাশ। আম্মা বলেছিলেন, আজ রাত না হয় বই নিয়েই বসে থাক, কত রাত তো অমনি থাকিস। মা বলেছিলেন, আজ রাত না হয় বই নিয়ে বসে থাক, কত রাত তো অমনি কাটাইছিস। মায়ের কথা থেকে বোঝা যায় কবি পড়াশোনা বা লেখালেখিতে মগ্ন থাকেন, অনেক রাত জেগে কাটান। মা চাচ্ছিলেন কবি পড়ালেখা করুক, কিন্তু কবি ট্রেন ধরতে গিয়ে ব্যর্থ হয়েছেন। আমার ঘুম পেল, নিঃস্বপ্ন নিদ্রায় আমি নিহত হয়ে গেলাম। মানে কবির ঘুম পেল, স্বপ্নহীন ঘুমে তিনি নিহত হয়ে রইলেন। হতাশা ও ব্যর্থতার ভার কবিকে ঘুমিয়ে পড়তে বাধ্য করেছে। নিহত শব্দটি দ্বারা কবির মানসিক মৃত্যু বা অসরতা বোঝাতে চেয়েছেন। তিনি স্বপ্নহীন, নিষ্ক্রিয় হয়ে পড়েছেন। অথচ জাহানারা কোনদিন ট্রেন ফেল করে নাই। ফরহাদ আধ ঘন্টা আগে স্টেশনে পৌঁছে যায়।
লাইলি মালপত্র তুলে দিয়ে আগেই চাকরকে টিকিট কিনতে পাঠায়। নাহার কোথায় যাওয়ার কথা থাকলেও আনন্দে ভাত পর্যন্ত খেতে পারে না। অর্থাৎ জাহানারা কখনো ট্রেন ফেল করে নাই। ফরহাদ ০.৫ ঘন্টা আগে স্টেশনে পৌঁছে যায়। লাইলি আগেই মালপত্র তুলে দেয়। চাকরকে টিকিট কিনতে পাঠায়। নাহার কোথাও যাওয়ার কথা হলে আনন্দে ভাত পর্যন্ত খেতে পারে না। কবি তার ভাই-বোন বা পরিচিতদের উদাহরণ দিচ্ছেন যারা সময় অনুবর্তী ও সংগঠিত। তাদের সাথে নিজের তুলনা করে কবি আরও লজ্জিত বোধ করেছেন। আর আমি এদের ভাই। ৭ মাইল হেঁটে শেষ রাতের গাড়ি হারিয়ে এক অখ্যাত স্টেশনে কুয়াশায় কাঁপছি। কবি নিজেকে অক্ষম, হতভাগ্য ভাবছেন। তিনি ৭ মাইল হেঁটে ট্রেন ধরতে পারেননি এবং এখন একাকী কুয়াশাচ্ছন্ন স্টেশনে দাঁড়িয়ে আছেন। কুয়াশার সাদা পর্দা দোলাতে দোলাতে আবার আমি ঘরে ফিরব। শিশির আমার পাজামা ভিজে যাবে। চোখের পাতায় শীতের বিন্দু জমতে জমতে নির্লজ্জের মতো হঠাৎ লাল সূর্য উঠে আসবে। কবি এখন বাড়ি ফিরছেন। কুয়াশা, শিশির, শীতের সকালে চিত্র এঁকেছেন নির্লজ্জের মতো। সূর্য উঠে আসার মাধ্যমে প্রকৃতি যেন কবির লজ্জা ও ব্যর্থতা উপেক্ষা করে চলেছেন। পরাজিতদের মতো আমার মুখের উপর রোদ নামলে সামনে দেখব পরিচিত নদী, ছড়ানো ছিটানো ঘরবাড়ি, গ্রাম। জলার দিকে বকের ঝাঁক উড়ে যাচ্ছে। তারপর দারুণ ভয়ের মতো ভেসে উঠবে আমার ৮ তলা কলার ছোট্ট বাগান। অর্থাৎ কবির বাড়ির ফেরার পথে পরিচিত দৃশ্যগুলো তার চোখের সামনে ভেসে উঠছে, কিন্তু দারুণ ভয়ের মতো কথাটি তিনি বাড়ি ফেরা লজ্জা ও ভয় প্রকাশ করছেন। দীর্ঘ পাতাগুলো না না করে কাঁপছে। বৈঠকখানা থেকে আব্বা একবার আমাকে দেখে নিয়ে মুখ নিচু করে পড়তে থাকবেন। ফাবি আয়ে আল্লাহি রাব্বিকুমা তুকাজ্জিবান। অর্থাৎ বাড়ি ফিরে কবি কলাগাছের পাতার শব্দ শুনতে পাবেন, যা যেন নানা করে তার ব্যর্থতাকে প্রত্যাখ্যান করছেন। বাবা তাকে দেখে কোনো কথা না বলে কোরআন তেলাওয়াত করবেন, যা তার নীরব তিরস্কার। বাঁশি বাসন হাতে মা আমাকে দেখে হেসে ফেলবেন। ভালোই হলো তোর ফিরে আসা। তুই না থাকলে ঘরবাড়ি একবার কেমন যেন শূন্য হয়ে যায়। হাত মুখ ধুয়ে আয়, নাস্তা পাঠাই। মায়ের স্নেহ গ্রহণযোগ্যতা কবির জন্য সান্ত্বনা। মা তার ফিরে আসার খুশি, কারণ কবি না থাকলে ঘর খালি লাগে। মায়ের এই ভালোবাসায় কবির লজ্জা ঘোচাতে পারে। আর আমি মাকে জড়িয়ে ধরে আমার প্রত্যাবর্তনের লজ্জাকে তুলে ফেলবো ঘষে ঘষে ঘষে। কবি মায়ের স্নেহের মাধ্যমে তার ব্যর্থতা ও লজ্জা দূর করতে চান। মায়ের কোলে লুকিয়ে তিনি আবার শক্তি ও আশা পাবেন। শিক্ষার্থীরা, প্রত্যাবর্তনের লজ্জা গল্প কবিতাটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দাও। আর আমাদের ক্লাসগুলো তোমাদের কাছে কেমন লাগে সেটা আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাও। তোমরা জানো তোমাদের ধারাবাহিকভাবে ক্লাসের আজকে প্রত্যাবর্তনের লজ্জা, অর্থাৎ তোমাদের সিলেবাস অনুযায়ী আজকে শেষ কবিতাটি ছিল আমাদের প্রত্যাবর্তনের লজ্জা। তোমরা আমাদের চ্যানেলে ঢুকে প্লে লিস্টে অথবা কোর্সে ক্লিক করেই দেখবা যে তোমাদের ধারাবাহিকভাবে প্রতিটা ক্লাস, প্রতিটা লাইনের ব্যাখ্যা সহ মূলভাব সহ দেওয়া হয়েছে। তোমরা তোমাদের প্রয়োজনীয় ভিডিওটি দেখে নিতে পারো। দেখা হচ্ছে পরবর্তী কোনো সাবজেক্টে, পরবর্তী কোনো চ্যাপ্টারে। সে পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আল্লাহ হাফেজ।